নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন সৌরভ মুখার্জি রচিত চন্দ্রলেখা নিহত। গল্প পাঠে আমি অর্ঘ ঘোষাল। পরদিন সকালের ঘটনা অগস্ত্যর বাড়িতে। 7:30টায় অ্যালার্ম ঘড়ির আওয়াজে অগস্ত্যর ঘুম ভেঙে যেতেই সে টের পেল আজ আবার ভোরবেলা কোনো সময়ে তার দুই ছেলে নিজেদের ঘর ছেড়ে গুটি গুটি পায়ে তার ঘরে ঢুকে তার বিছানায় এসে শুয়ে পড়েছে। আজ শোয়া অবস্থায় অগস্ত্য তার দুই ছেলের দিকে সস্নেহে তাকালো, কম্বলটা ভালো করে তাদের গায়ে জড়িয়ে দিল। অর্পণ আর অর্চন। অগস্ত্য আদর করে ওদেরকে ডাকে গুপি আর বাঘা বলে। বাঘার বয়স 6, সে মায়ের চোখ দুটো পেয়েছে, আর গুপি এই 4 বছরে পড়ল। অগস্ত্য গুপির চুলে হাত বোলালো, কিছুক্ষণ আঙুলগুলো খেলা করলো তার মাথার চুল নিয়ে। হালকা বাদামি রেশম, ঠিক তার মায়ের চুলের মতো। অগস্ত্য আর চোখে বিছানার পাশে টেবিলের ওপরে তন্নিষ্ঠার ছবিটার দিকে তাকালো, অস্ফুটে বলল, সুপ্রভাত। তন্নিষ্ঠার অতল কালো চোখ আর ঠোঁটের কোনায় লেগে থাকা এক চিলতে হাসি রোজকার মতো জানালো নীরব প্রত্যুত্তর। গুপি বাঘার মাথায় চুমু খেয়ে আড়মোড়া ভেঙে বিছানা থেকে নামলো অগস্ত্য। ঘরের বাইরে ছোট করিডোরটা দিয়ে বাথরুমের দিকে যেতে যেতে নিচে রান্নাঘর থেকে উদাত্ত কণ্ঠে বাবার গান শুনতে পেল। আমি তোমার কাছেই ফিরে আসব, তোমায় আবার ভালোবাসবো, তুমি কি ডাকবে মোরে চেনা সে নামটি ধরে। বাবার প্রিয় গায়ক শ্যামল মিত্র। এই বাড়িতে বাবা রোজ সকালে সবার আগে ঘুম থেকে উঠে পড়ে। বাবা বোধহয় বিশ্ব ব্রহ্মাণ্ডের সব মানুষের আগে ঘুম থেকে ওঠে। অগস্ত্যর মনে এরকম একটা ধারণা ছিল। যখন তার বয়স ছিল 10 কি 11 আর বাবা ছিল লেক গার্ডেন্সে, তাদের এই বাড়ি থেকে কিছুটা দূরে রামমোহন মিশন উচ্চ বিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপাল। আজ অগস্ত্য যখনই ঘুম থেকে ওঠে 7টা, 6টা, 5টা, সিঁড়ি দিয়ে নামলেই দেখা যায় বাবা হয় যোগাসন করছে, নয়তো বারান্দায় বসানো টবের গাছগুলোতে জল দিচ্ছে, নয়তো বা রান্নাঘরে আলো জ্বলছে আর বাবা গান গাইতে গাইতে বাড়ির সবার জন্য ব্রেকফাস্টের বন্দোবস্ত করছে। এই 4টি পুরুষ নিয়ে অগস্ত্য নেহাতি মধ্যবিত্ত সংসার। এরা সবাই ভালো থাকুক, এর বেশি ভগবানের কাছে কিছু চায় না অগস্ত্য। তন্নিষ্ঠা চলে যাওয়ার পরে বুকটা ভেঙে গিয়েছিল। বেঁচে থাকার আর কোনো মানে খুঁজে পাচ্ছিল না অগস্ত্য। কিন্তু গুপি বাঘার মুখের দিকে তাকিয়ে আর বাবার শক্ত হাতটা অবলম্বন করে হোঁচট খেতে খেতে একসময় উঠে দাঁড়ালো, আর থামেনি। সেই থেকে শুধু দৌড় দৌড় আর দৌড়। জীবনটা হয়তো আরো সুন্দর হতে পারত, কিন্তু যা পাওয়া গেছে তাই বা মন্দ কি? অনেকে তো এতটাও পায় না। খাবার ঘরের টেবিলে এসে বসলো অগস্ত্য। সামনে খবরের কাগজ। প্রথম পাতায় বড় বড় অক্ষরে হেডলাইন, চন্দ্রলেখা মুখার্জি নিহত। অগস্ত্যর সামনে খাবারের প্লেট সাজিয়ে দিতে দিতে খবরের কাগজের দিকে ইশারা করে বাবা বলল, এ তো দেখি সাংঘাতিক কাণ্ড। স্টেজের ওপরে এতগুলো মানুষের সামনে এইভাবে একটা মার্ডার হয়ে গেল, এ তো ভাবাই যায় না। অগস্ত্য মুচকি হেসে পাউরুটিতে মাখন লাগাতে লাগাতে বলল, আজকাল আর কিছুতেই সেরকম অবাক হই না বাবা। মাথায় খুনের নেশা চেপে বসলে মানুষ যে কতদূর যেতে পারে তার নজির তো চোখের সামনে সকাল বিকেল দেখছি। বাবা খানিকক্ষণ চুপ করে থেকে বলল, আসলে তোর কাছে তো এসব জলভাত হয়ে গেছে, তা এই কেসটাও তুই দেখছিস নাকি? অমলেটের এক ফালি মুখে পুড়ে অগস্ত্য বলল, অগত্যা। গুপি বাঘাকে ঘুম থেকে তোলার জন্যে সিঁড়ির দিকে হাঁটতে হাঁটতে ঘাড় ঘুরিয়ে বাবা বলল, তাহলে তো ভালোই হলো, ভেতরকার খবরাখবর দিস মাঝে মধ্যে। অগস্ত্য চোখ পাকিয়ে বলল, আবার? বাবা ভালোই জানে যে এই কেসের সমস্ত খবরাখবর আর 5 জনের মতোই তাকে খবরের কাগজেই পড়তে হবে। তদন্তের ব্যাপারে ছেলে বাড়িতে একেবারে স্পিকটি নট। অগস্ত্য কাগজটা হাতে তুলে নিল। স্বাভাবিকভাবেই কাগজ জুড়ে শুধু চন্দ্রলেখা মুখার্জির মৃত্যুর খবর। শহরের নামকরা অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, নাট্যকার স্মৃতিচারণ করেছেন। অগস্ত্য পাতাগুলো খুব তাড়াতাড়ি উল্টে গেল। আমাদের দেশে মানুষের প্রকৃত কদর তার মৃত্যুর পরে আবিষ্কার করা আমাদের পুরনো অভ্যেস।
কিন্তু যার সাক্ষাৎকারে অগস্ত্য চোখ আটকে গেল সে হল অভিনেত্রী মধুজা বোস। মধুজার সঙ্গে চন্দ্রলেখার সম্পর্ক ছিল শীতল। ফিল্ম দুনিয়ার ভেতরে এবং বাইরে সকলেই সেটা জানে। চন্দ্রলেখা প্রায় 1 দশক টলিপাড়ায় রাজত্ব করছে, কিন্তু বিগত কয়েক বছরে উল্কার গতিতে উঠে এসেছে মধুজা। কম বয়স, রূপ যৌবনের চটক আর নামকরা প্রযোজনা সংস্থা এবং নতুন ধারার বাংলা ছবির কিছু পরিচালকদের নেক নজর, সঙ্গে হাতিয়ার অব্যর্থ পিয়ার। শহরের সমস্ত নামি দামি সংবাদপত্রের পেজ 3, সাহসী পোশাকে পার্টি আর সারা বছর কৌতূহল জিইয়ে রাখার জন্য বিভিন্ন অভিনেতা আর পরিচালকদের সঙ্গে সম্পর্কের গুজব। গুজবের রসদ হিসেবে কখনো বিদেশে ছুটি কাটানোর ছবি, কখনো গভীর রাতে কোনো পার্টি থেকে প্রেমিক যুগলের একসঙ্গে বের হওয়ার ছবি। কয়েক বছর আগে কলকাতার আন্ডারওয়ার্ল্ডের এক দুষ্কৃতীর সঙ্গে একটা স্ক্যান্ডেলে জড়িয়ে পড়লেও মধুজা জীবনের সেই অধ্যায় থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে এবং নিজের ভাবমূর্তি অক্ষুণ্ণ রেখেছে। সাক্ষাৎকারে মধুজা বলেছে, সিনিয়র হিসেবে চন্দ্রলেখার কাছে সে অনেক কিছু শিখেছে। দুজনের হিমশীতল সম্পর্ককে খবরের কাগজে সৃষ্টি করা গুজব হিসেবে তিনি উড়িয়ে দিয়েছেন, আর সবশেষে দিদির আত্মার শান্তি কামনা করে সশ্রদ্ধ প্রণাম জানিয়েছে। সাক্ষাৎকারের শেষে সংবাদদাতা লেজুর হিসেবে সপ্তাহ 2 আগের একটা ঘটনার উল্লেখ করার লোভ সামলাতে পারেনি। পরিচালক অনিরুদ্ধ গোস্বামীর ছবিতে মধুজা আর চন্দ্রলেখা একসঙ্গে কাজ করছিল এটা সবার জানা। সেটে 2 নায়িকার রোজ ঝগড়াঝাটির মুখরোচক খবরও প্রায় শোনা যেত। 2-1 সপ্তাহ আগে সেই ঝগড়া নাকি তুঙ্গে ওঠে। একটা শটের জন্য চন্দ্রলেখাকে নাকি 3 ঘন্টার ওপরে অপেক্ষা করতে হয়, কারণ তরুণ নায়িকা ভোররাত অবধি পার্টি করে সেটে সময় মতো পৌঁছতে পারেননি। দিন বুঝে সেদিনই পরিচালক একগুচ্ছ সাংবাদিককে সেটে আমন্ত্রণ জানিয়েছিল সেদিনকার শুটিং দেখে ছবি তুলে পরদিন কাগজে সেই বিষয় লেখার জন্য। তা না হলে সেদিনের ঘটনাটা 5 কান হতো না। মধুজা যখন সেটে উপস্থিত হয় ততক্ষণে চন্দ্রলেখার ধৈর্যের বাঁধ ভেঙেছে। চন্দ্রলেখা কটাক্ষ করে বলে ওঠে, নায়িকার তাহলে মনে পড়ল শুটের কথা? প্রেমিকার বিছানা ছেড়ে কি উঠতে ইচ্ছে করে না? মধুজা জবাব দেয়, মাঝবয়সে উপোস করে যাদের দিন কাটে তাদের হিংসে হওয়াটাই স্বাভাবিক। আপনার এই কথা আমি গায়ে মাখলাম না। চন্দ্রলেখা রেগে মেগে সেট ছেড়ে চলে যায়। মুখরোচক খবরটি রাতারাতি ছড়িয়ে পড়ে সংবাদপত্রে, ইন্টারনেটে এবং টেলিভিশনের পর্দায়। অগস্ত্য একটু মুচকি হেসে পড়তে লাগলো। একটু পরেই আরও একটা লেখা অগস্ত্য চোখে পড়ল। লেখাটা সাংবাদিক দেবেশ হালদারের। দেবেশের সঙ্গে অগস্ত্যর আলাপ কয়েক বছর আগে, জনৈক বিখ্যাত রাজনৈতিক নেতার হত্যার তদন্তের সময়। দেবেশের লেখার সত্যতা নিয়ে প্রশ্ন করা চলে না। দেবেশ সংক্ষেপে চন্দ্রলেখার হত্যার বিবরণ দিয়েছেন, বাংলা চলচ্চিত্রে চন্দ্রলেখার অবদানের কথা লিখেছেন এবং গত কয়েক বছরে চন্দ্রলেখার বেশ কিছু ছবির বাণিজ্যিক সাফল্য না পাওয়ার কারণ বিশ্লেষণ করেছেন। আর সব শেষে লিখেছেন, বিগত কয়েক মাস ধরে যে অজন্তা ফিল্মসের কাছে চন্দ্রলেখা বিশেষ দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছিল, সেই অজন্তার ঘরের ছেলে বুড়ো চক্রবর্তীর অনুষ্ঠানে অংশগ্রহণ করা এবং মঞ্চের ওপরে এইভাবে চন্দ্রলেখার মৃত্যু হওয়ার পেছনে কোনো রহস্য লুকিয়ে আছে, নাকি পুরো ঘটনাটাই নিছক কাকতালীয়। অগস্ত্য খবরটা পড়ে খানিক নড়ে চড়ে বসল। তারপর নিজের মনেই বলল, চন্দ্রলেখা হঠাৎ অজন্তা ফিল্মসের দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছিল কেন? ব্যাপারটা তো দেবেস্তার সঙ্গে একবার দেখা করতেই হচ্ছে। এর পরের ঘটনা অম্বরীশ দত্তর বাড়ি। কর্নফিল্ড রোডের ওপরে অম্বরীশ দত্তর সাবেক আমলের বাড়ি। সামনের গাড়ি বারান্দায় বেশ পুরনো একটা মারুতি এস্টিম। বাগানে অযত্নের ছাপ সুস্পষ্ট। বাড়ির গায়ে যে শেষ কবে রং পড়েছিল কে জানে। অগস্ত্যকে একতলার বসবার ঘরে বসিয়ে বৌমাকে ডেকে আনছি এই বলে ভেতরে চলে গেল এক বৃদ্ধ, পুরাতন ভৃত্য সম্ভবত। একটু পরে ঘরে এসে বসলেন বছর 50-এর এক ভদ্র মহিলা, পরনে সাদা ড্রেসিং গাউন, রাত্রিবাসের ওপরে চট করে চড়িয়ে নেওয়া, চোখে চশমা,
পাক ধরা চুল অবিন্যস্ত, চোখে মুখে কৌতূহল। অগস্ত্য হাত জোর করে বলল, নমস্কার। ভদ্রমহিলাও হাত জোর করে বললেন, নমস্কার, বসুন। আপনি ঠিক কি ব্যাপারে? আমার নাম অগস্ত্য পুরকায়স্থ, কলকাতা পুলিশ। চন্দ্রলেখা মুখার্জির হত্যার কথা নিশ্চয়ই শুনেছেন। আমি ওই বিষয়ে আপনার সঙ্গে একটু আলোচনা করতে চাই। দেখুন, ওনার সঙ্গে আমাদের কোনো যোগাযোগ ছিল না, তাই এই ব্যাপারে আমাদের কি বলার থাকতে পারে বলুন? বেশ তো, আপনার সঙ্গে না হয় একটু গল্পই করলাম। অগস্ত্য সোফায় হেলান দিয়ে বসে হাসল, জিজ্ঞাসা করল, আচ্ছা, অম্বরীশ বাবুর সঙ্গে আপনার সম্পর্ক? আমি ওনার পুত্রবধূ, আমার নাম পূর্ণিমা। অম্বরীশ বাবুর ছেলে মানে আপনার স্বামী বোধহয় এখন কাজে, তাই তো? উনি মারা গেছেন আজ বছর 5 হলো। এখন আমার ছেলে আর আমি এই বাড়ি আঁকলে রেখেছি। বিলাস কাকা আমাদের সঙ্গে থাকেন। উনি এ বাড়িতে কাজ করছেন আমার শ্বশুরের আমল থেকে। আমি ভীষণ দুঃখিত। অগস্ত্য একটু থেমে বলল, আপনার শ্বশুর মশাই মানে অম্বরীশ বাবু? অম্বরীশ বাবু তো একসময় চন্দ্রলেখা দেবীর বাবা মানে বিনায়ক মুখার্জির বিজনেস পার্টনার ছিলেন। সেরকমই তো শুনেছি। এসব তো অনেকদিন আগের কথা। হ্যাঁ, তা ঠিক। আচ্ছা, আপনার এই বাড়িতে আসা পর্যন্ত চন্দ্রলেখা দেবীর পরিবারের সঙ্গে কখনো কোনো যোগাযোগ হয়নি? পূর্ণিমা দেবী কিছুক্ষণ চিন্তা করলেন, তারপর বললেন, প্রথম বিনায়ক বাবুকে কয়েকবার আসতে দেখেছি, তারপরে উনিও মারা গেলেন। শুনেছিলাম উনি আত্মহত্যা করেছিলেন। তারপরে বাবার মৃত্যুর পরে আর ওই পরিবারের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ ছিল না। আসলে চন্দ্রলেখাকে ওই পরিবারের কেউ খুব একটা ভালো চোখে দেখত না তো। অগস্ত্যর মনে হলো পূর্ণিমা দেবী যেন একটু ইতস্তত করলেন, কি একটা বলতে গিয়েও যেন বললেন না। একটু হেসে অগস্ত্য বলল, আপনি আমাকে সবকিছু খুলে বলতে পারেন, ইতস্তত করবেন না। বলা যায় না আবার কোন কথা কখন কোন কাজে লেগে যায় আমার। দেখুন, বাবার মৃত্যুটা খুব আকস্মিক ছিল। সুস্থ মানুষ, সারাদিন কাজকর্ম করলেন, হঠাৎ সন্ধ্যের পরে অসুস্থ হয়ে পড়লেন। পেটে অসহ্য যন্ত্রণা, বারবার বমি, ডায়রিয়া, রাত কাবার হলো না। সেই রাতের কথা মনে করলে এখনো গা শিউরে ওঠে। পূর্ণিমা দেবী একটু থামলেন, তারপরে বললেন, বাবা চলে যাওয়ার পরে সবকিছু কেমন যেন বদলে গেল। ব্যবসা লাটে উঠল। আমার স্বামী ব্যবসা ছেড়ে ছোটখাটো একটা চাকরি জোগাড় করলেন, তাতেই আমাদের কোনো মতে চলে যাচ্ছিল। কিন্তু আমাদের সেই সুখের দিন আর ফিরে এলো না। হ্যাঁ, কিন্তু এই সবের সঙ্গে চন্দ্রলেখা দেবীর যোগাযোগটা ঠিক বুঝলাম না। দেখুন, পুরোটাই হয়তো আমাদের পরিবারের অন্ধবিশ্বাস বলতে পারেন, কিন্তু বাবা যেদিন চলে গেলেন সেদিন উনি শেষ দেখা করতে এসেছিলেন ওই মেয়েটির সঙ্গে। শেষ খাবারও খেয়েছিলেন ওই বাড়িতেই। চন্দ্রলেখা সকালে খবর পাঠিয়েছিল যে উনি বাবার সঙ্গে একবার দেখা করতে চান। আমরা ঠিক জানি না কেন, ব্যবসা সংক্রান্ত কোনো ব্যাপারে হবে হয়তো। বিনায়কবাবু মারা যাওয়ার কিছুদিন পরের ঘটনা। বাবা ওনাদের বাড়িতে গেলেন, সন্ধ্যের জলখাবারটাও ওখানেই সারলেন। সন্ধ্যের পরে উনি বাড়ি ফিরে এলেন, আর তার কিছুক্ষণ পরেই। পূর্ণিমা দেবী একটু থামলেন, তারপরে বললেন, সেই থেকেই ওই পরিবারের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। চন্দ্রলেখা আমাদের পরিবারের কাছে অলক্ষণে হয়েই রয়ে গেল। শুনছিলেন সৌরভ মুখার্জি রচিত চন্দ্রলেখা নিহত। গল্প পাঠে আমি অর্ঘ্য ঘোষাল। গল্পের পরবর্তী অংশ পেতে হলে সাবস্ক্রাইব করুন এই শোটিকে।